কি কি এই গভীর জঙ্গলের মধ্যে প্রদীপের আলো? তাহলে ওখানে কি সত্যি সত্যি প্রদীপ জ্বলছে? আমি কি ঠিক দেখছি? না না না, এটা গভীর জঙ্গল। নিশ্চয়ই তাহলে কেউ প্রদীপটা জ্বালিয়েছে। প্রদীপটা তো এমনি এমনি জ্বলছে না। তাহলে ওই প্রদীপটা হচ্ছে আমার আমার আশার প্রদীপ। এই বলে বিদ্যাপতি প্রদীপের আলোকে লক্ষ্য করে ঠেলে উঠল। শক্তি দাও, শক্তি দাও ভগবান, আমায় শক্তি দাও। প্রদীপের আলোকে লক্ষ্য করে ঠেলে উঠে এক পা দুপা করে বিদ্যাপতি চলতে শুরু করলো। চলতে 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 যেই না সেই প্রদীপের আলোর কাছে গিয়ে দাঁড়ালো মা। দাঁড়িয়ে কি দেখলো জানো? গভীর জঙ্গলের মধ্যে দেখতে পেল একটা তালপাতার পর্ণকুটির, একটা ছোট্ট কুড়ে ঘর। আর ওই কুড়ে ঘরের মধ্যে একজন রমণী, তিনি সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। তোমরা দাও তো মা। একটা হিন্দু বাড়িতে অন্তত একটি তুলসী মন্দির রাখবে, তুলসী তলায় সকাল সন্ধ্যা প্রদীপ দেবে। যে বাড়িতে তুলসী মন্দির, যেখানে তুমি একটি তুলসী গাছ লাগাবে সেটিকে বলা হয় বৃন্দা, এই যে। আর যেখানে তুমি 5টি তুলসী গাছ লাগাবে সেটিকে বলা হয় বৃন্দাবন। তুমি যদি বৃন্দাবন না যেতে পারো, ওই তুলসীকে পরিক্রমা করলে তোমার বৃন্দাবন পরিক্রমা করা হয়ে যাবে। তুমি ভগবানকে ভোগ দিয়েছো, 56 ব্যঞ্জন রান্না করে দিয়েছো, তার উপরে যদি একটি তুলসী পত্র না দাও, বিনা তুলসী কৌ হই কোনা হিমানি, ভগবান কিন্তু সেই প্রসাদ গ্রহণ করবে না। তাই তুলসী গাছ তোমরা বাড়িতে বেশি করে লাগাবে, তুলসী তলায় প্রণাম করবে, কিন্তু দ্বাদশীর দিন তোমরা কেউ তুলসী পত্র তুলবে না। হরি বল, বলো তুলসী মহারানী কি জয়। নমো নমো গাও। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। ও তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। আমি রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। আমি রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নমো নমো। ও তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তুমি বৃন্দে নাম ধরো, অঘটন ঘটাইতে পারো। ও গোবিন্দে আর তুমি বৃন্দে নাম ধরো, অঘটন ঘটাতে পারো। সিদ্ধ মন্ত্র তোমাকে দিয়াছেন পূর্ণ বাসী। নমো নমো। ও তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। দিন কৃষ্ণ দাসে কয় মোরে যেন এই হয়। দিন কৃষ্ণ দাস কয় মোরে যেন এই হয়। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন। আমি গৌর গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। গৌর গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী। জয় ভক্তি দেবী, 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 ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। জয় জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, জয় জয় ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। ভক্তি দেবী, জয় ভক্তি দেবী, ভক্তি দেবী, জয় ভক্তি দেবী। তুলসী মহারানী কি জয়। এই প্রণাম করেছে। আর বিদ্যাপতি ছুটে গিয়ে ঘরের দরজায় টোকা দিয়েছে। কে আছো? দরজা খোলো, দরজা খোলো। আর রমণী এসে ঘরের দরজা খুলে দিয়েছে। এত সুন্দর দেখতে মা। বিদ্যাপতি এক দৃষ্টিতে সেই রমণীর দিকে চাইছে। আর সেই রমণী, বিদ্যাপতিও দেখতে সুন্দর ছিল, ব্রাহ্মণের ছেলে, লম্বা চওড়া ভরসা, এত সুন্দর দেখতে। দুজন দুজনকে লুক আউট করছে, দেখছে।
তখন সেই রমণী বলছে, কে আপনি? এই রাত্রিবেলায় আপনি কোত্থেকে এলেন? আমি বিদ্যাপতি হাত জোর করে বলছে, আমি হলাম একজন ব্রাহ্মণ, আমি পথহারা পথিক, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি দিশা পাচ্ছি না কোথায় যাব, কি করব, দয়া করে আজকের রাত্রিটা আপনার বাড়িতে একটু বিশ্রাম করতে দেবেন। আচ্ছা, আপনার পরিচয় কি? এই গভীর জঙ্গলের মধ্যে আপনি সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন, আপনার নাম কি? তখন সেই রমণী বলছে, আমার নাম শুনবেন? শবরেরও কন্যা নামটি ললিতা, শবরেরও কন্যা আমি নামটি ললিতা। আমার শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আর সবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আমরা বন মাঝে বসতি করি, বন মাঝে বসতি করি। আমরা হলাম শবর জাতি, বন মাঝে বসতি করি। আমরা হলাম সবর জাতি, বন মাঝে বসতি করি। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। সবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। শবরের কন্যা আমি, নামটি ললিতা, আমার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু, আমার নাম হচ্ছে ললিতা। ভুল করো না, এটা রাধারানীর সখী ললিতা নয়, এটা বিশ্বাবসুর মেয়ে, তার নাম ললিতা। হ্যাঁ, আমরা হলাম শবর জাতি, এই রাজ্যের রাজা, শবরদের রাজা হচ্ছে আমার পিতা। আচ্ছা, ঘর থেকে বিশ্বাবসু বলছে, হ্যাঁ রে মা ললিতা, তুই কার সঙ্গে কথা বলছিস? বাবা, আমাদের ঘরে একজন ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ? আমরা হলাম নিচু জাতি, আমরা হলাম শবর জাতি, আর আমাদের ঘরে ব্রাহ্মণ এসেছে। ভক্তমণ্ডলী মায়েরা শুনে নাও, তোমাদের বাড়িতে যখন গুরুদেব আসবে, তোমাদের বাড়িতে যখন ভক্ত আসবে, বৈষ্ণব আসবে, ব্রাহ্মণ আসবে, তোমরা কি করবে? আগে কিন্তু সাধু গুরু বৈষ্ণবের চরণ তোমরা ধৌত করে নেবে। আহা, আমরা ভুল করি। গুরুদেব যখন আসবে, মায়েদের বলবো, গুরুদেব যখন আসবে, গুরুদেবের শ্রাদ্ধ করবে, গুরুদেবের শ্রাদ্ধ করবে। তোমরা বলতে পারো, গৌর গোপাল তুমি কীর্তনে আসরে দাঁড়িয়ে যা বলবে তাই শুনবো নাকি? গুরুদেব আসবে, তার শ্রাদ্ধ করবো, গুরুদেব তো বেঁচে আছে, মরেনি, তাহলে শ্রাদ্ধ করবো কি করে? বলে, ভাই, শ্রাদ্ধ শুধু মৃত মানুষকে নয়, জ্যান্ত মানুষকেও করা যায়। শ্রাদ্ধ মানে কি বাবা? শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা। গুরুদেব এসেছে, গুরুদেবকে মালা পরিয়ে দিয়েছো, গুরুদেবের চরণে প্রণাম করেছো, ভক্তি করছো, ওটাই শ্রাদ্ধ বা শ্রদ্ধা। আর শ্রাদ্ধ কাকে বলে? ভক্তি শ্রদ্ধা সহকারে পিতামাতার পিণ্ডদান করাকেই বলা হয় শ্রাদ্ধ। শুনতে খারাপ লাগে বলে আমরা কিন্তু বলি না। তাই গুরুদেবের চরণে প্রণাম করবে, ব্রাহ্মণ আসলে চরণ ধৌত করে নেবে। সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সেই জলকে তুমি করেছো সম্বল। তাই আজকে ব্রাহ্মণের চরণ দুটি ধৌত করে নে। ললিতা ব্রাহ্মণের চরণ ধৌত করে নিল, চরণ ধৌত করে নিয়ে ব্রাহ্মণকে প্রসাদ সেবা দিল। বিদ্যাপতি প্রসাদ সেবা করলো, প্রসাদ সেবা করে এইবার শোবার বিছানা করে দিল। এই ললিতা, মা আমার, তুই ব্রাহ্মণকে শোবার বিছানা করে দে, আপনি আপনার যতদিন ইচ্ছে আপনি এই বাড়িতে থাকুন, আপনার কোনো চিন্তা নেই, আমার মেয়ে ললিতা আপনার যথাসাধ্য সেবার ব্যবস্থা করে দেবে। বেশ, বিদ্যাপতিকে সবার বিছানা করে দিল। বিদ্যাপতি শয়ন করতে গেল, ঠিক রাত্রি 12টার সময় বিশ্বাবসু ডেকে উঠলো, এই ললিতা। হ্যাঁ বাবা। বলি, ব্রাহ্মণকে সবার বিছানা করেছিস? হ্যাঁ বাবা করেছি। ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। বাহ, খুব ভালো, তাহলে তুই আর দেরি করিস না, তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীল মাধবের সেবায় যাব। বিদ্যাপতি উঠে দাঁড়িয়েছেন। কি শুনলাম? আমি কি শুনলাম? কার সেবায় যাবে? নীলমাধব। আমি ঠিক শুনলাম তো নাকি ভুল শুনলাম? ঠিক শুনলাম না ভুল শুনলাম? ভুলই শুনেছি। ওই সারাদিন নীলমাধব 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 করছে বলে হয়তো আমি ভুল ভাল শুনে নিয়েছি। আজকে না হয় আমার ভুল হলো। আমি বলেছিলাম কালকে এখান থেকে চলে যাব, কালকে আমি যাব না, কালকেও থাকবো, কালকেও আমি থাকবো। আজকে যখন পূজা করতে গেছে নিশ্চয়ই কালকেও যাবে, তাহলে কালকে আমি ঘুমাবো না, চুপ করে থাকবো। পরদিন সকাল হলো, বিদ্যাপতি বিশ্বাবসুর কাছে গিয়ে বলছেন, মহারাজ আজকের দিনটাও আমি আপনার বাড়িতে থাকতে চাই। আপনি থাকুন না, আপনার যত দিন ইচ্ছে আপনি বাড়িতে থাকুন। হরি বল। বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিল, বিদ্যাপতি প্রসাদ সেবা করলো। প্রসাদ সেবা করার পর এইবার কি হয়েছে মায়েরা দেখে নাও। বিদ্যাপতিকে সবার বিছানা করে দিল, বিদ্যাপতি শয়ন করতে গেল। ঠিক রাত্রি 12টার সময় বিদ্যাপতি ঘুমায়নি, চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে, আস্তে চুপ করে বসে আছে।
12টা বাজলো। ললিতা, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, ঘুমিয়েছে। তাহলে তুই আমাকে নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীল মাধবের সেবায় যাব। বিদ্যাপতি উঠে দাঁড়িয়েছেন, নীল মাধব তাহলে কৃপা করে, করুণা করে, দয়া করে তুমি আমায় বলে দিলে যে তুমি আছো, কিন্তু তুমি কোথায় আছো আমি জানি না। কোথায় আছো? কি গো মায়েরা, নীলমাধব আছে এটা বুঝতে পারলাম, খুব বেশি দূরে নয়, কাছাকাছি এসে গেছি, কিন্তু কোথায় আছে সে তো জানি না। তাহলে জানতে হলে কি করতে হবে? এই বাড়ির সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে, এই বাড়ির সঙ্গে একটা আত্মীয়তা করতে হবে। কি করে করব, কি করে করব, কি করে করব? এই মাথায় এসে গেছে, আমি বিশ্বাবসুর একমাত্র মেয়ে ললিতাকে বিবাহের প্রস্তাব দেব। অনেকে ভাবতে পারো বিদ্যাপতির চরিত্র খারাপ ছিল, ছি ছি ছি, ইন্দ্রদ্যুম্নের জামাই, তার স্ত্রী আছে, আবার কেন বিয়ে করতে চাইছে? বিবাহ করতে চাইছে বাবা তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়, শুধুমাত্র নীল মাধবকে উদ্ধার করবার জন্য। সকাল হলো, সকালবেলা বিশ্বাবসুর কাছে গিয়ে বলছেন, মহারাজ আমি আপনার মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই। বিবাহ করবে? এটা তো খুব ভালো কথা, আনন্দের কথা। আমরা হলাম নিচু জাতি, তুমি হলে ব্রাহ্মণ। ললিতা, তুই কি বিবাহ করবি মা? ললিতা চুপ করে হাসছে। পছন্দ হয়েছে তো? হরি বল, জয় রাধে। আচ্ছা, তাহলে আমার জামাই মেয়ের যখন পছন্দ হয়ে গেছে, তাহলে আমরা আর কি করব? কি গো মা? জয় রাধে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। আচ্ছা মায়েরা, তোমরা ভাবো যে আমরা বিয়ে বাড়ি এসেছি। এখন বিয়ে বাড়ি যখন এসেছো, শুধু বসে বসে শুনলে হবে না, একটু ভালো করে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। 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 বলি ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। বলি ললিতার বিবাহেতে। মনেই হচ্ছে না তোমরা বিয়ে বাড়ি এসেছো, উলু দাও। উলু 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 উলু, ও শব্দের অর্থ কৃষ্ণ, উলু শব্দের অর্থ রাধা। যতবার উলু দেবে ততবার রাধা গোবিন্দের নাম করা হবে। একবার উলুধ্বনি দিলে গ্রামের মঙ্গল হয়, দুইবার উলুধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, আর তিনবার উলুধ্বনি দিলে সেই উলুধ্বনি ভগবানের কাছে পৌঁছে যায়। তবে যাদের ছোট লিপস্টিক আছে তাদের দিতে হবে। এবারে ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। আর ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। ললিতার বিবাহেতে আনন্দ হিল্লোল। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হাত তুলে। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি। আর কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি। মায়েরা, বিবাহ মানে কি বলবো? বিবাহ বলে দিচ্ছি, রাগ করুন আমার উপর। বি মানে বিপদ, বা মানে কি? বা মানে হচ্ছে বাড়ানো, বাড়ানো, বিপদ বাড়ানো। আর হ মানে কি? হলো। বিপদ বাড়ানো, ওই জন্য আমি এখনো করি নাই, আর করুন না। জয় রাধা। হরি বল। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী ভাবে জামাই মেয়ে যেমন হয় হোক বাবা, আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয়। বিয়ে বাড়ি যাবো, ভালো মন্দ খাবো। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি। 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 আরে কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি। বিবিধ বাদ্য বাজে, বিবিধ বিবিধ বাদ্য বাজে, বিবিধ বাজনা। বিবিধ বাদ্য বাজে, বিবিধ বাজনা। বিবিধ বাদ্য বাজে, বিবিধ বাজনা। বিবিধ আরে বিবিধ বাদ্য বাজে, বিবিধ বাজনা। বিবিধ বাদ্য বাজে, বিবিধ বাজনা। আর বিবিধ বাদ্য বাজে, বিবিধ বেদনা। আবার চতুর্দিকে চতুর্দিকে
উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা। চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা। ঘোষণা এই এই মেয়ে ললিতা, কই ললিতা কই? এই দেখো মা, কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে না? রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। 106 কেজি ওজন। 106 কেজি, 1 কুইন্টালে বেশি। আর জামাই কই? এই জামাই এসো এদিকে। জামাই না নিমাই বুঝতে পারছি না। এই যে, আচ্ছা পছন্দ হয়েছে ললিতাকে? মোটা তোমার পছন্দ হয়েছে? বলো তোমার কেমন কেমন পছন্দ? একটু বেটো তো একটু সমস্যা। আর তুমি? হেভি মোটা। আচ্ছা যাই হোক, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা জয় গৌর হরি বল। আরে বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা আস্তে, এইরকম জামাই মেয়ে দেখেছো? বিয়ের আগেই দুজনে নাচছে। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা আর চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, বলি চতুর্দিকে হরিধ্বনি হইল ঘোষণা। আরে চতুর্দিকে উলুধ্বনি। সব মালা পরিয়ে দিয়েছে। আচ্ছা এইবার মালা বদল হয়েছে, এবার শুভ দৃষ্টি মেয়ে করো। জয় গৌর হরি বল। বেশ, আরে বাবা, এতক্ষণ শুভ দৃষ্টি কে করবে? আচ্ছা, ললিতার সঙ্গে বিশ্বাবসুর এই বিদ্যাপতির বিবাহ সম্পন্ন হলো। এইখানে তোমাদেরকে একটা ঘটনা জানিয়ে রাখি যে বিশ্বাবসুর একমাত্র আরাধ্য দেবতা হচ্ছে বাবা নীলমাধব। এই নীলমাধবের সেবা বিশ্বাবসু ছাড়া কিন্তু আর কেউ করতে পারবে না। এই অধিকার একমাত্র বিশ্বাবসুরই রয়েছে। এই বিশ্বাবসু কে, এটাও তোমাদের জেনে রাখা দরকার। এই বিশ্বাবসু হচ্ছেন ত্রেতা যুগে বালিপুত্র অঙ্গদ। যখন ভগবান রামচন্দ্র বালিকে বধ করে ফেললো, তখন বালিপুত্র অঙ্গদ এসে বলল, ভগবান তুমি আমার বাবাকে মেরে ফেললে, আমার মাথার উপর থেকে বাবার হাতটা সরিয়ে নিলে। তবে একটি কথা, বাবাকে যখন মেরে ফেলেছো, তোমার কাছে যদি আজকে আমি কিছু চাই, তুমি আমাকে দেবে? তখন ভগবান রামচন্দ্র বলল, বলো অঙ্গদ তুমি আমার কাছে কি চাও? আমি তোমায় কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন বালিপুত্র অঙ্গদ বলল, ভগবান তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, তুমি যেমন আমার বাবাকে বধ করে ফেলেছো, তুমি যেমন আমার বাবাকে হত্যা করে ফেলেছো, শোনো আমিও যেন তোমাকে হত্যা করতে পারি, আমার হাতে যেন তোমার মৃত্যু হয়। রামচন্দ্র বলল, তথাস্তু তাই হবে, তোমার হাতে আমার মৃত্যু হবে, তবে এই যুগে নয়, এর পরের যুগে, আগত দাপর যুগে সেই বালিপুত্র অঙ্গদ তিনি একজন জড়া ব্যাধ হয়ে জন্মগ্রহণ করলো। ভগবান লীলা সম্বরণ করে প্রভাস নদীর তীরে গাছের উপরে বসে তার চরণ দুটো নাচাচ্ছে এরম করে। আর একজন জড়াব্যাধ পাখি শিকার করতে করতে ভগবানের লাল চরণ দুটি দেখে ভাবলো গাছের উপরে পাখি বসে আছে। পাখি ভেবে যেই তীর নিক্ষেপ করলো, আর তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভগবান তীরে বিদ্ধ হয়ে ঢলে পড়লো প্রভাস নদীর কালো জলে। ওই জড়াব্যাধ ছুটতে ছুটতে এসে বলে, ভগবান আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি পাখি ভেবে তোমাকে তীরে বিদ্ধ করেছি। ভগবান বলে, ওহে জড়াব্যাধ তোমার কি ক্ষমতা তুমি আমাকে তীরে বিদ্ধ করো? তোমার কি ক্ষমতা? এটা আমি সৃষ্টি করে রেখেছি, এটাই ভবিতব্য, এটাই ইতিহাস, এটা আমি সৃষ্টি করে রেখেছি যে তোমার হাতে আমার মৃত্যু হবে। জড়াব্যাধ বলে, ভগবান তাহলে তোমার চরণ তো আমি পেলাম না, তোমার চরণ আমি কি করে পাবো? বলে, শোনো আগত কলিযুগে তুমি হবে বিশ্বাবসু, আর সেই দিন আমি নীল মাধব রূপে তোমার কাছে পূজা পাবো। যিনি ছিলেন বালিপুত্র অঙ্গদ ত্রেতা যুগে, দাপর যুগে যিনি ছিলেন জড়াব্যাধ, তিনি হচ্ছেন আমাদের কলিযুগে
বসু। এই জন্য কীর্তন শুনতে হয় মা, কীর্তনে অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, আর খুব বেশিক্ষণ গাইবো না, অনেকক্ষণ হয়ে গেছে, 11টা বাজতেই যায়। এতক্ষণ কীর্তন করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দিও। আমার অনেক ভুল ত্রুটি, লক্ষ লক্ষ বদন যে লীলার কথা বলতে গিয়ে হার মেনেছেন, আমার ছোট্ট মুখে সেই লীলার কথা বলতে ভুল ত্রুটি হয়েছে, আমাকে ঘরের ছেলে মনে করে ক্ষমা করে দিও। আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি বাবা। সেখানে আমি কীর্তনে মাস্টার্স করেছি, ভোকাল মিউজিকে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছি, তারপর কীর্তনে এমএ করেছি। এবং তোমাদের আশীর্বাদে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। মাঝে মাঝে টিভি চ্যানেলে যেতে হয়, আকাশের চ্যানেলে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, সেখানে একটা অনুষ্ঠান হয়, গুড মর্নিং আকাশে অনেকবার গিয়েছি, এবং আকাশের সুপারস্টার বলে 18 জন প্রতিযোগী ছিলেন। তো তোমাদের আশীর্বাদে সে 18 জনের মধ্যে আমি উইনার হয়েছি। এবং চ্যানেল 1 বলে সেখানে মাঝে মধ্যেই যেতে হয়। এবং আজকে শুধু বাংলা নয়, আজকে ভারতবর্ষ নয়, আউট অফ ইন্ডিয়াতেও গিয়েছি, লন্ডনে গিয়েছিলাম কীর্তন করতে, ইংল্যান্ড 1.5 মাস ছিলাম ইংল্যান্ডের মাটিতে। এবং সেখানকার বাঙালি যারা ছিল, বাঙালি অ্যাসোসিয়েশন, তারা কীর্তনের আয়োজন করেছিল। তো খুব এত আনন্দ পেয়েছি সেখানে, যারা বাংলায় কথা বলতে পারে না, যাদের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, তো সেই ইংল্যান্ডে থেকেও তারা কীর্তনকে এত শ্রদ্ধা করে, কীর্তনকে এত ভক্তি করে। হ্যাঁ, সেখানে গিয়ে একটা সাহেবের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সে আমায় বলছে, গৌরগোপাল তুমি খুব সুন্দর কীর্তন করিয়াছো। আমি বললাম, বাহ, আপনি এরকম সুন্দর দেখতে, আমার এই লম্বা, আমি এরকম করে দেখছি, তা আপনি বাংলা বলতে পারেন? আপনি সাহেব, ইংরেজ, সাদা চামড়া, আপনি বাংলা বলতে পারেন? বলে, হ্যাঁ বাংলা শিখিয়াছি। বাংলা কেন শিখলেন? বলে, বাংলা বলিতে ভালো লাগে, বাংলা বলিতে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। এটা খুব ভালো। হ্যাঁ, বলে আমি কলকাতায় যাইব, বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে। আমি তো ভাবছি, হ্যাঁ ভজন করিবে, ফেসবুক করিবে, হোয়াটসঅ্যাপ করিবে, বাঙালি মেয়েকে বিবাহ করিব, বিবাহ করিয়া দেখো বাপের নাম ভুলিয়া যাইবে। জয় রাধে। না খুব ভালো মায়েরা, খুব ভালো। ঘুম পাচ্ছে না তো? একবার জোর করে বলো, রাধে রাধে, হরি বল। এইবার বিবাহ হলো, বিবাহের পরে শুভরাত্রি, শুভরাত্রির দিন বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিয়েছে। বিদ্যাপতি প্রসাদ সেবা করে বলছে, ললিতা এই যে তুমি আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর প্রসাদ সেবা করাও, এটা কার প্রসাদ? ললিতার মুখ থেকে বেরিয়ে এলো, ওটা নীলমাধবের মহাপ্রসাদ। বিদ্যাপতি উঠে দাঁড়িয়েছে, নীলমাধব যার প্রসাদ এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর, বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে, বলো কে নীলমাধব? না স্বামী, আমি বলতে পারবো না। বলতে পারবে না, বলতেই হবে। নীলমাধবকে? স্বামী, নীলমাধব হচ্ছে আমার বাবার আরাধ্য দেবতা, আমি নীলমাধবের দর্শন পেতে চাই। না না স্বামী, আমার বাবা আমাকে পর্যন্ত নীলমাধবের সামনে নিয়ে যায়নি। ললিতা, নীলমাধবের সন্ধান তুমি যদি আমাকে না বলো, তোমার বাড়িতে আমি জলগ্রহণ পর্যন্ত করব না। ছুটতে ছুটতে বাবার কাছে গেল, বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ললিতা? বাবা, বাবা তোমার একমাত্র জামাই, সে নীলমাধবের সন্ধান পেতে চাই। এ কি বলছিস ললিতা? আমি তোকে পর্যন্ত নীলমাধবের সন্ধান বলিনি বাবা। সে বলেছে নীলমাধবের সন্ধান না পেলে সে কোনোদিন আমাদের বাড়িতে জলগ্রহণ পর্যন্ত করবে না। বিশ্বাবস মনে মনে চিন্তা করলো, ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়েছে সেটাও নীলমাধবের ইচ্ছায়, আর বিদ্যাপতি যে নীলমাধবকে দর্শন করতে চায় সেটাও নীলমাধবের ইচ্ছায়। শোন মা ললিতা, চিন্তা করিস না, আমি আমার জামাইকে নিয়ে যাব নীলমাধবের কাছে, কিন্তু যখন নিয়ে যাব তার চোখ দুটো বেঁধে নিয়ে যাব। বেশ। ললিতা এসে বলে, স্বামী বাবা রাজি হয়েছে অনেক কষ্টে, কিন্তু আপনার চোখ দুটো বাঁধা থাকবে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলে, আমার চোখই যদি বাঁধা থাকে, চোখই যদি বাঁধা থাকে, তাহলে আমি নীলমাধবকে উদ্ধার করবো কি করে? ললিতা, ললিতা তুমি একটা উপায় বার করো। ললিতা, ললিতা বলে, স্বামী আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না বুদ্ধিটা হচ্ছে ওই আপনার আঁচলের মধ্যে আমি সর্ষের বীজ বেঁধে দেব।
আপনি যত নাচতে নাচতে যাবেন আর ওই বীজগুলো মাটিতে পড়বে, আর ভিজে মাটিতে যদি সর্ষের বীজ পড়ে কি হবে? গাছ হবে। আর পরবর্তীকালে ওখান থেকে যখন যাব ওই সর্ষে গাছ দেখে আমি বুঝতে পারবো এটাই নীলমাধবের কাছে যাবার রাস্তা। ধন্য 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 ললিতা, তুমি ধন্য। এইবার বীজ বেঁধে দিল, আর এইবার জামাইকে সঙ্গে করে নিয়ে বিশ্বাবসু, এসো জামাই। তাহলে মায়েরা চোখ বেঁধে দিলাম। চোখ বেঁধে দিয়েছি, আর চোখ বেঁধে বিশ্বাবসু সঙ্গে করে নিয়ে যাচ্ছে নীলমাধবকে উদ্ধার করতে। গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ উলুধ্বনি। গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী জয় কেশব মাধব বংশীধারী কেশব মাধব বংশীধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী জয় কেশব মাধব বংশীধারী জয় কেশব মাধব বংশীধারী হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ 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 ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী। যত নাচতে নাচতে যায় সর্ষের বীজ মাটিতে পড়ে।